হ্যালো ফ্রেন্ডস, আগের যে ক্লাসগুলোই আমরা পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতির উত্তরে পার্বত্য অঞ্চল এবং মালভূমি অঞ্চল পড়েছিলাম। আজকে আমরা পড়ব পশ্চিমবঙ্গের যে ভূপ্রকৃতির সমভূমি অঞ্চলটা। তাহলে পশ্চিমবঙ্গের যে সমভূমি অঞ্চল, এই যে সমভূমি অঞ্চল আছে, এই সমভূমি অঞ্চলটা উত্তরের পার্বত্য অঞ্চল আর পশ্চিমের মালভূমি অঞ্চলটা বাদে যদি আমরা ধরি যে যদি আমরা একটা জাস্ট একটা কনসেপ্টের জন্য যদি ধরি যে এইটা যদি পশ্চিমবঙ্গ হয়, এই উত্তরের পার্বত্য অঞ্চল আর পশ্চিমের যে মালভূমি অঞ্চল, এই অঞ্চল দুটো বাদে পুরো সমগ্র এই জায়গাটা হচ্ছে কি আমার পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চলের অন্তর্গত। তো এই সমভূমি অঞ্চল কয়ভাবে ভাগ করা যায় সমভূমি অঞ্চলকে? তাহলে পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চল কোথা থেকে কত পর্যন্ত বিস্তৃত? পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চল উত্তরে শিলিগুড়ি থেকে দক্ষিণে বঙ্গোপসাগর পর্যন্ত পুরো সমভূমি অঞ্চল বিস্তৃত। কারণ শিলিগুড়ির উপর দিকটা ওই জায়গাটা পড়ে যাচ্ছে আমাদের উত্তরের পার্বত্য অঞ্চল, যেখানে তরাই আছে, ডুয়ার্স আছে, এবং সমভূমি অঞ্চলের মধ্যেও তরাই আর ডুয়ার্সের কিছু ভাগ আছে, পুরোটা না, কিছুটা ভাগ আছে। এবং তাহলে উত্তরের পার্বত্য অঞ্চলটা কত থেকে কত? শিলিগুড়ি থেকে একদম বঙ্গোপসাগর পর্যন্ত। এবং পশ্চিমবঙ্গের এই যে অঞ্চলটা গঠিত হয়েছে কি নদীবাহিত, যেহেতু নদীবাহিত পলি সঞ্চয়ের ফলে, বিশেষ করে গঙ্গা নদী যখন পশ্চিমবঙ্গে ঢুকেছে তখন তো আর সেটা গঙ্গা নেই, সেটা ভাগীরথী আর হুগলি। সেই ভাগীরথী হুগলির মোহনায়, এছাড়া মহানন্দা, কালিন্দী প্রভৃতি নদীগুলির যে পলি সঞ্চয়ের ফলে যে সমভূমিগুলো গঠিত হয়েছে, সেই হচ্ছে আজকের টপিক। তো এই যে ভূপ্রকৃতি অনুযায়ী এই সমভূমি অঞ্চলকে কয় ভাগে ভাগ করা যায়? ভূপ্রকৃতি অনুযায়ী সমভূমি অঞ্চলকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে উত্তরবঙ্গের সমভূমি, আর দুই আছে দক্ষিণবঙ্গের সমভূমি। এই উত্তরবঙ্গের সমভূমি কোন কোন অঞ্চল নিয়ে উত্তরবঙ্গের সমভূমি গঠিত আর কোন কোন অঞ্চল নিয়ে দক্ষিণবঙ্গের সমভূমি গঠিত, এইগুলো সব আমরা পুরো আজকে ডিটেলসে আলোচনা করব। তো এই উত্তরবঙ্গের সমভূমিকে আমাদের দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে তরাই ডুয়ার্স অঞ্চল আর একটা সমভূমি অঞ্চল, উত্তরের সমভূমি অঞ্চল। তাহলে উত্তরবঙ্গের সমভূমি কোনটা থেকে কোনটা, দক্ষিণবঙ্গের সমভূমি কতটা? না, আমাদের গঙ্গা নদীর উত্তর থেকে শিলিগুড়ি থেকে গঙ্গা নদীর উত্তর তীর পর্যন্ত। গঙ্গা নদী যখন আমাদের মুর্শিদাবাদের ওখানে যখন ঢুকেছে যে জায়গাটা, তার উত্তর থেকে শিলিগুড়ির দক্ষিণ পর্যন্ত হচ্ছে উত্তরবঙ্গের সমভূমি, আর গঙ্গা নদীর দক্ষিণ সীমা থেকে একদম বঙ্গোপসাগর পর্যন্ত দক্ষিণবঙ্গের সমভূমি। তাহলে এই উত্তরবঙ্গের সমভূমি যেটা আছে, এই সমভূমিকে দুই ভাগে ভাগ করা হয়। আরও কী কী? না, এক নম্বর হচ্ছে তরাই ও ডুয়ার্স, আর দুই নম্বর উত্তরের সমভূমি। একটা হলো তরাই ডুয়ার্স আর একটা হলো উত্তরের সমভূমি। উত্তরের সমভূমিকে আবার তিনটে ভাগে ভাগ করা হয়েছে। কী কী? একটা হচ্ছে বারিন্দ বা বরেন্দ্র ভূমি, একটা হচ্ছে তাল, একটা হচ্ছে দিয়ারা। তাহলে এই গেল আমাদের উত্তরবঙ্গের সমভূমির ভাগ। যে সমভূমি অঞ্চলকে দুই ভাগে ভাগ করছে, একটা উত্তরবঙ্গের সমভূমি, দক্ষিণবঙ্গের সমভূমি। উত্তরবঙ্গের সমভূমি আবার দুটো ভাগ, একটা হলো তরাই ও ডুয়ার্স, আর একটা আছে কি উত্তরের সমভূমি। দক্ষিণবঙ্গের সমভূমি, আচ্ছা এটা ভাগ করিনি, উত্তরের সমভূমি আর তরাই ডুয়ার্স উত্তরের সমভূমি। উত্তরের সমভূমিকে আবার তিনটে ভাগে ভাগ করা হয়েছে। কী কী? এক নম্বরে আছে বারিন্দ বা বরেন্দ্র ভূমি, দুই নম্বরে আছে দিয়ারা, তিন নম্বরে আছে তাল। আর দক্ষিণবঙ্গের সমভূমিকে কটি ভাগে ভাগ করা হয়েছে? দক্ষিণবঙ্গের সমভূমিকে চারটি ভাগে ভাগ করা হয়। কী কী? প্রথমটা তো রাঢ় অঞ্চল, দ্বিতীয়টা কি আছে? একটা হলো রাঢ় অঞ্চল, একটা হলো কি গঙ্গার বদ্বীপ সমভূমি অঞ্চল, গঙ্গার বদ্বীপ অঞ্চল। একটা আছে কি উপকূলের সমভূমি অঞ্চল, উপকূল, আর একটা সুন্দরবন।
এই গঙ্গার বদ্বীপ অঞ্চলকে আবার 4 ভাগে ভাগ করা হয়, 3 ভাগে ভাগ করা হয়, গঙ্গার বদ্বীপকে আবার 3 ভাগে ভাগ করা হয়। কী কী? এক হচ্ছে মৃতপ্রায় বদ্বীপ, এক হচ্ছে পরিণত বদ্বীপ, আর এক হচ্ছে সক্রিয় বদ্বীপ। তা আমরা এই ডিটেলসে এই যেটা পড়লাম, এই ডিটেলসে আজকে আমরা এটা আলোচনা করব। আমরা আজকে আলোচনা করব প্রথম থেকে সমভূমি অঞ্চলটা পুরো আলোচনা করব। তা সমভূমি অঞ্চলটা যখন আলোচনা করি, তাহলে সমভূমি অঞ্চলটা আমরা দেখছি কোথা থেকে কত পর্যন্ত। শিলিগুড়ি থেকে একদম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হচ্ছে এই সমভূমি অঞ্চল। বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত এই সমভূমি অঞ্চল। তাহলে সমভূমি অঞ্চলের কিছু বৈশিষ্ট্য আমরা দেখে নিই। 2 নম্বর কী হতে পারে? যে গঙ্গার বদ্বীপ এবং বিভিন্ন নদীর পলিগঠিত পলি সঞ্চয়ের ফলে এই সমভূমিটা গঠিত হয়েছে। তাহলে নদীর পলি দ্বারা গঠিত অঞ্চল, নদীর পলি দ্বারা গঠিত অঞ্চল। এছাড়া আর কি হতে পারে? নদীর পলি দ্বারা গঠিত অঞ্চল। এবং তাহলে আর এই সমভূমি অঞ্চলটা মানে কোথা থেকে কতটা? যে শিলিগুড়ি থেকে বঙ্গোপসাগর, যেটা আমাদের উত্তরের পার্বত্য অঞ্চল ও মালভূমি অঞ্চল বাদে সমগ্র অংশটা হলো এই সমভূমি অঞ্চল। তাহলে সমভূমি অঞ্চলের বৈশিষ্ট্যগুলো আমরা জেনে নিলাম। এবার পড়বো কি? যে সমভূমি অঞ্চলের মধ্যে আমরা কী পড়বো? প্রথমে যে উত্তরের সমভূমি, প্রথম হচ্ছে কি? উত্তরবঙ্গের সমভূমি। তাহলে এই উত্তরবঙ্গের সমভূমিকে 2টি ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে তরাই ডুয়ার্স অঞ্চল, আর একটা কি? উত্তরের সমভূমি অঞ্চল। তাহলে প্রথমে আলোচনা করব কি? তরাই ডুয়ার্স অঞ্চল। তরাই ও ডুয়ার্স। তাহলে এই তরাই আর ডুয়ার্স পড়ছি আমরা। তাহলে তরাই ডুয়ার্সটা কোন কোন অংশ নিয়ে গঠিত? দার্জিলিং জেলার শিলিগুড়ি মহকুমা বাদে এবং জলপাইগুড়ি জেলার কিছু কিছু অংশ নিয়ে তরাই ডুয়ার্স অঞ্চল গঠিত। তাহলে এই তরাই ডুয়ার্স অঞ্চল কোন কোন অঞ্চল? না, দার্জিলিং জেলার দার্জিলিংয়ের শিলিগুড়ি মহকুমা বাদে। প্রথম বৈশিষ্ট্য কী হবে? শিলিগুড়ি মহকুমা বাদে এবং জলপাইগুড়ির কিছু কিছু অংশ, এবং জলপাইগুড়ির কিছু অংশ, যেটা তরাই ডুয়ার্স অঞ্চলের অন্তর্গত। এই তরাই আর ডুয়ার্স অঞ্চলে কী গেছে? না, তিস্তা নদী এই অঞ্চলটাকে 2 ভাগে ভাগ করেছে। তিস্তা ভাগ করেছে এই অঞ্চলকে 2 ভাগে। তিস্তা নদী 2 নম্বর পয়েন্ট, তিস্তা নদী 2 ভাগে ভাগ করেছে। তাহলে তিস্তা নদী 2 ভাগে ভাগ করায়, যার পূর্বের যে ভাগটা, সেই ভাগটার নাম কি? আগের আমরা উত্তরের পার্বত্য অঞ্চল যখন পড়েছি সেই সময় আমরা দেখেছি যে তিস্তা নদীর পশ্চিম পাড়, এর পশ্চিম অংশ যার নাম কি? তরাই। এই তরাই কথার অর্থ কি? স্যাঁতস্যাঁতে নিচু জলাভূমি। তরাই কথার অর্থ কি? স্যাঁতস্যাঁতে নিচু জলাভূমি। কথার অর্থ স্যাঁতস্যাঁতে নিচু জলাভূমি। তিস্তা নদী 2 ভাগে ভাগ করেছে। পশ্চিম অংশের নাম তরাই, খুব ইম্পর্টেন্ট। পশ্চিম অংশের নাম তরাই। তরাই কথার অর্থ কি? স্যাঁতস্যাঁতে নিচু জলাভূমি। বহু পরীক্ষায় ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন, বিশেষ করে WBCS পরীক্ষায় বহুবার এইটা কমন এসেছে যে তরাই কথার অর্থ কী। এবং এই তরাই অঞ্চলে যে ভূমিটা রয়েছে সেটা কেমন? তরাই অঞ্চলের ভূমি জৈব পদার্থে পূর্ণ এবং সেটা উর্বর শক্তি কম। তাহলে এইখানকার যে ভূমি, যে মাটি রয়েছে, সেই মাটি কি? জৈব পদার্থে পূর্ণ, যাকে বলে হিউমাস বোঁদ।
পদার্থে পূর্ণ মাটি, যার ফলে কি উর্বর শক্তি কম হয়, ফলে সেখানে কী হয় প্রচুর পরিমাণে জলসেচ বা বিভিন্ন ধরনের রাসায়নিক প্রয়োগ করে সেখানে চাষবাস করা হয়। আর একটা ভাগ কি আমরা দেখছি যে পূর্ব ভাগ, এটা গেল পশ্চিম ভাগ আর পূর্ব ভাগ। পূর্ব ভাগের নাম কি ডুয়ার্স। এই ডুয়ার্স কথার আর এক নাম কি, ডুয়ার্স কথার আর এক নাম হচ্ছে দুয়ার, নট দরজা, দুয়ার। পরীক্ষায় কোশ্চেন আসে যে অপশান দিয়ে দেয় যে ডুয়ার্স এর আর এক নাম কি, এরকম অপশান থাকে, দুয়ারও থাকে আবার দরজাও থাকে, আবার আরও অপশান থাকে। তো এই দুটো অপশান কমন থাকে, তো অবশ্যই এখানে দরজা হবে না, অবশ্যই এখানে কি হবে, ডুয়ার্স কথার অর্থ হচ্ছে দুয়ার। তাহলে তিস্তার পূর্ব ভাগটা কি ডুয়ার্স বা দুয়ার নামে পরিচিত। এই ডুয়ার্স বা দুয়ার হচ্ছে কি ভুটান হিমালয়ের প্রবেশদ্বার বলে। তাহলে এটা কি ভুটান হিমালয়ের প্রবেশদ্বার, ভুটান হিমালয়ের প্রবেশদ্বার। তাহলে এই যে পূর্বভাগ ডুয়ার্স, এটা কি ভুটান হিমালয়ের প্রবেশদ্বার। এই যে ডুয়ার্স অঞ্চলটাকে দুই ভাগে ভাগ করেছে কোন নদী, সেটা হচ্ছে সংকোচ নদী। সংকোচ দুই ভাগে ভাগ করেছে। তাহলে আমরা কী কী দেখলাম, তরাই অঞ্চল দেখলাম আর ডুয়ার্স অঞ্চল দেখলাম। তরাই অঞ্চলে কোন কোন জায়গা নিয়ে তরাই অঞ্চল গঠিত, তিস্তা নদী দুই ভাগে ভাগ করেছে। পূর্ব ভাগ হচ্ছে তরাই, পশ্চিম ভাগ হচ্ছে পূর্ব ভাগ হচ্ছে ডুয়ার্স, পশ্চিম ভাগ তরাই। তরাই কথার অর্থ জলভূমি, জৈব পদার্থপূর্ণ মাটি দেখা যায়, ব্যাস এইটুকুই। এছাড়া আর কি আছে, যে তরাই অঞ্চলে এক ধরনের ঘাস দেখা যায়, সেই ঘাসটাকে কি বলে, সাভানা ঘাস। খুব ইম্পর্টেন্ট, যে সাভানা ঘাস, এই তরাই অঞ্চলে প্রচুর দেখা যায় সাভানা ঘাস। তাহলে তোমরা এই যে ছবিটা দেখতেই পাচ্ছ যে তাল, বারিন্দার দিয়ারা, তাহলে তাল, বারিন্দার দিয়ারা কোন সমভূমির অন্তর্গত, এটা উত্তরবঙ্গের সমভূমির উত্তরের সমভূমির অন্তর্গত। তাহলে 2 নম্বর পয়েন্ট আমরা পড়ব উত্তরের সমভূমি, উত্তরের সমভূমি। তাহলে উত্তরের সমভূমি তিনটে আমরা জিনিস দেখছি, যে তাল, দিয়ারা, বারিন্দ। বারিন্দ বা তাল, দিয়ারা, বারিন্দ, বারিন্দ বা বরেন্দ্রভূমি। তাহলে উত্তরের সমভূমিকে 3 ভাগে ভাগ করছে, একটা হচ্ছে বারিন্দ বা বরেন্দ্রভূমি, 2 হচ্ছে কি দিয়ারা, আর 3 হচ্ছে তাল। তাহলে এই 3টে পয়েন্ট আমরা এবার আলোচনা করব। প্রথমে আসি বরেন বা বারিন্দ্রভূমি। তাহলে এখানে কি দেখছি আমরা, এই যে নদীটা এসেছে, এই যে এটাতে মালদা জেলা, এই যে মালদা জেলায় যে নদীটা এসেছে, এই নদীটা যেটা, এটা কি কোন নদী, এটা হচ্ছে মহানন্দা নদী। কোন নদী, মহানন্দা। তাহলে এই মহানন্দা নদী উত্তর থেকে দক্ষিণে মালদাকে ভাগ করেছে। একটা ভাগ হচ্ছে, এটা হচ্ছে পূর্ব ভাগ আর এটা হচ্ছে পশ্চিম ভাগ। তাহলে মহানন্দা নদী মালদা জেলাকে উত্তর থেকে দক্ষিণে ভাগ করেছে, একটা পূর্ব দিকে একটা পশ্চিম দিকে। এই যে পূর্ব দিকে যে ভাগটা রয়েছে, এই ভাগটা প্লাবনভূমি, এই ভাগটা হচ্ছে কি প্লাবনভূমি, প্লাবনভূমি। এবং এটা গঙ্গার বদ্বীপ অঞ্চলের কিছু অংশটা নিয়ে গঠিত, গঙ্গার বদ্বীপ অঞ্চলের অংশ। এবং এই বারিন্দ, তাহলে মহানন্দা নদী মালদাকে উত্তর থেকে দক্ষিণে ভাগ করেছে। একটা ভাগ আমরা দেখতে পাচ্ছি পশ্চিমে, যেটা তাল আর দিয়ারা, আর একটা ভাগ আমরা দেখতে পাচ্ছি পূর্বে, যেটা শুধু বারিন্দ বা বরেন্দ্রভূমি। তাহলে এই বারিন্দ বা বরেন্দ্রভূমি যেটা রয়েছে, এটা প্লাবনভূমি এবং এটা গঙ্গার বদ্বীপ অঞ্চলের অংশ। এবং এই বারিন্দ বা বরেন্দ্রভূমিতে কোন মাটি না, প্রাচীন পলিমাটি দেখা যায়, প্রাচীন পলিমাটি দেখা যায়, প্রাচীন পলিমাটি দেখা যায়। এবং এই বারিন্দ ভূমি জমির যে কাজ বা জমির যে গুণাগুণের উপর ভিত্তি করে 2 ভাগে ভাগ করা হয়। একটা কি, জমির গুণাগুণের উপর ভিত্তি করে 2 ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে কাঁদর আর একটা হচ্ছে কি ডাঙা। তাহলে আমরা কি পড়লাম, বারিন্দ বা বরেন্দ্রভূমি পড়লাম। এবং পশ্চিমাংশটি, তাহলে মহানন্দা নদীর যে পূর্বাংশটি আমরা পড়লাম বারিন্দ বা বরেন্দ্রভূমি। তাহলে এটা কোন অংশ, পূর্বাংশ। এবার পশ্চিমাংশটি, পশ্চিমাংশ মধ্যে কী কী পড়ছে না, তাল আর দিয়ারা পড়ছে।
পশ্চিমাংশটি তুলনায় নবীন পলিমাটি দ্বারা গঠিত। তাহলে মহানন্দার পূর্ব অংশ কি? বারিন্দ। পশ্চিম অংশ তাল আর দিয়ারা আছে এখানে। তাল আর দিয়ারার আবার কিছু গল্প আছে। তাহলে পশ্চিম অংশের মাটিটা কেমন? এখানে পশ্চিম অংশের মাটি হচ্ছে নবীন পলিমাটি। এই তাল আর দিয়ারা আমরা কি দেখছি এখানে ম্যাপটাতে দেখছি, এই যে একটা নদী এখান দিয়ে এসেছে, এই নদীটা কোন নদী? না কালিন্দী নদী। তাহলে মহানন্দা নদীর পশ্চিম দিক থেকে, পশ্চিম থেকে পূর্বে কোন নদী এসছে? না কালিন্দী নদী এসছে। কালিন্দী নদী, এই কালিন্দী নদী এই মহানন্দা নদীর পশ্চিম অংশটাকে, মহানন্দা নদীর পশ্চিম অংশটাকে দুই ভাগে ভাগ করেছে, উত্তর আর দক্ষিণে দুইটি ভাগে ভাগ করেছে। উত্তরের ভাগটাকে বলা হয় তাল আর দক্ষিণের ভাগটাকে বলা হয় দিয়ারা। তাহলে কালিন্দী নদীর উত্তর ভাগ তাল। প্রথমে এটা দেখি তাল কি? তাল কথার অর্থ কি? তাল কথার অর্থ হচ্ছে হ্রদ বা জলাভূমি। তাল কথার অর্থ কি? হ্রদ বা জলাভূমি। এখানে বিভিন্ন ধরনের যে নদীগুলো রয়েছে, সেই নদীগুলো তাদের গতিপথ পরিবর্তন করার ফলে এখানে প্রচুর জলাভূমি বা বিল যাকে বলে তার সৃষ্টি হয়েছে। তাই এই যে অঞ্চল নাম হচ্ছে তাল, এবং সেটা তার অর্থ হচ্ছে হ্রদ বা জলাভূমি। তাহলে এই তাল অঞ্চলটি কোন কোন জায়গা নিয়ে গঠিত? না কালিন্দী নদীর উত্তর ভাগ এবং মহানন্দা নদীর পশ্চিম ভাগের কিছু অংশ নিয়ে গঠিত হচ্ছে এই তাল কথার অর্থ কি? হ্রদ বা জলাভূমি। তাহলে এই গেল তাল উত্তর ভাগ। আর দক্ষিণ ভাগ কি আছে? দক্ষিণ ভাগ আছে দিয়ারা। তাহলে এই দিয়ারা কি? দিয়ারা কোনটা? তাহলে যে কালিন্দী নদীর দক্ষিণ ভাগ যেটা দিয়ারা নামে গঠিত, এবং এই দুটো তো অবশ্যই নবীন পলিমাটি, তাহলে দক্ষিণ ভাগ কোনটা? দিয়ারা। এই দিয়ারা এখানে কি হয়? আম, রেশম খুব ভালো চাষ হয় এই দিয়ারা অঞ্চলে। তাহলে বোঝা গেল উত্তরবঙ্গের সমভূমি যেটা আমাদের কমপ্লিট মোটামুটি। এবার পড়বো আমরা দক্ষিণবঙ্গের সমভূমি। তাহলে এখন কি পড়বো? দক্ষিণবঙ্গের সমভূমি। এই দক্ষিণবঙ্গের সমভূমি আবার চারটি ভাগে বিভক্ত। কি কি? একটা রাঢ় অঞ্চল। প্রথমে আমরা রাঢ় অঞ্চল সম্বন্ধে পড়ব। তাহলে চারটি ভাগ আছে বলে নিই একবার, যে রাঢ় অঞ্চল, একটা আছে উপকূলের সমভূমি অঞ্চল, একটা আছে সুন্দরবন, একটা গঙ্গার বদ্বীপ অঞ্চল। প্রথমে আমরা রাঢ় অঞ্চল সম্বন্ধে পড়ব। তাহলে পশ্চিমের মালভূমি অঞ্চল এবং ভাগীরথী নদীর মধ্যবর্তী যে সমভূমিটা আছে, তাহলে পশ্চিমে যদি আমরা ধরি, যে আমরা জাস্ট একটা আইডিয়া করার জন্য একটা যদি ধরি আমরা, যে গঙ্গা নদী এইভাবে ভাগীরথী গেছে, এখান দিয়ে পদ্মা ঢুকে গেছে, এখানে আছে পশ্চিমের মালভূমি অঞ্চল। তাহলে এই পশ্চিমের যে মালভূমি অঞ্চল আর এই যে ভাগীরথী অঞ্চল মানে সমভূমি অঞ্চল বোঝাতে চেয়েছে। তার মাঝখানে যে অংশটা, এই যে অংশটা রয়েছে, এই অংশটা হচ্ছে রাঢ় অঞ্চল নামে পরিচিত। যে আমাদের পশ্চিমের মালভূমি অঞ্চলের মধ্যে কী কী হচ্ছে? না বাঁকুড়া পশ্চিমাংশ, বীরভূমের পশ্চিমাংশ, বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়ার পশ্চিমাংশ। তাই এই যে জায়গাগুলো এবং সমভূমি অঞ্চলে যে ভাগীরথী নদীর যে সমভূমি অঞ্চলটা, এই দুটোর মাঝখানের যে অঞ্চলটা সেটা রাঢ় অঞ্চল। তাহলে রাঢ় কথার অর্থ কি? সাঁওতালি ভাষায় রাঢ় কথার অর্থকে পাথুরে জমি। সেই রাঢ় থেকে এসছে রাঢ়। সাঁওতালি ভাষায় রাঢ় এর অর্থ কি? পাথুরে জমি। সেই রাঢ় থেকে এসেছে কি? রাঢ়।
এবং এই অঞ্চলে কি কি দেখা যায়? এই অঞ্চলের মাটির রং কি? লাল হয়। এই অঞ্চলে মাটি কি হয়? লাল মাটি। লাল মাটি কেন? কারণ মাটিতে কি হয়? ল্যাটেরাইটের পরিমাণ বেশি, ল্যাটেরাইট এর পরিমাণ বেশি। আর কি আছে? তাহলে এই রাঢ় অঞ্চল কোন কোন অঞ্চল নিয়ে গঠিত? রাঢ় অঞ্চল হচ্ছে যে পশ্চিমের মালভূমি এবং ভাগীরথীর যে সমভূমি অঞ্চল তার মাঝখানের ঠিক জায়গাটা রাঢ় অঞ্চল। তাহলে রাঢ় অঞ্চল কোন কোন অঞ্চল? মুর্শিদাবাদ, জেলার পশ্চিমাংশ, মুর্শিদাবাদ জেলার পশ্চিমাংশ, বাঁকুড়া, পুরুলিয়া, এখানে মাটিগুলো দেখবে তোমরা সব প্রায় লাল মাটি হয়। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, এটসেট্রা। তাহলে এইসব জায়গা হচ্ছে রাঢ় অঞ্চলের মধ্যে পড়ছে। এছাড়া কি আছে? মেদিনীপুর আছে, ঝাড়গ্রাম আছে, ঝাড়গ্রাম আছে, মেদিনীপুর, ঝাড়গ্রাম। তাহলে এইসব অঞ্চলগুলো কি এই রাঢ় অঞ্চলের মধ্যে অবস্থিত। এখানকার মাটি লাল মাটি, কারণ এখানে ল্যাটেরাইটের পরিমাণ বেশি, এবং সাঁওতালি ভাষায় এর নাম রাঢ়, অর্থাৎ পাথুরে জমি। এবং এখানে মাটির উর্বর ক্ষমতা খুবই কম, এবং ওই জন্য এখানে কী হয়? প্রচুর জল সেচ করতে হয়, তারপরে এখানে গিয়ে চাষাবাস করা হয়। তারপরে আছে কি? একটা এর আর গেল। এবার হচ্ছে কি? গঙ্গার বদ্বীপ সমভূমি অঞ্চল। 2 নম্বর হচ্ছে গঙ্গার বদ্বীপ সমভূমি অঞ্চল। তাহলে গঙ্গার বদ্বীপ সমভূমি অঞ্চল, এই গঙ্গার বদ্বীপ সমভূমি অঞ্চলকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। কি কি? না, এক আমরা দেখলাম কি? মৃতপ্রায় বদ্বীপ, মৃতপ্রায় বদ্বীপ। প্রথমে মৃতপ্রায় বদ্বীপ নিয়ে আলোচনা করি। তাহলে মৃতপ্রায় বদ্বীপ বলতে আমরা কি বলছি? যেখানে বদ্বীপ অঞ্চলের কাজ প্রায় শেষ, যেখানে বদ্বীপ অঞ্চলের কাজ প্রায় শেষ। মৃতপ্রায় বদ্বীপ কেন? না, নাম্বার 1 হচ্ছে কি? বদ্বীপ অঞ্চলের কাজ, বদ্বীপ গঠনের কাজ শেষ। এবং কোন কোন অঞ্চল? না, মুর্শিদাবাদ ও নদিয়া। তাহলে মুর্শিদাবাদ ও নদিয়া জেলার এই যে সমভূমিটা দেখা যায় সেটা কি? মৃতপ্রায় বদ্বীপ সমভূমি অঞ্চলের অন্তর্গত। এবং এইখানে যে ভাগীরথী নদী কি বারে বারে কী আছে? গতি পরিবর্তন করেছে। তাই এখানে কি আছে? দেখা যায় অঞ্চলগুলোকে কি বলে? বাগড়ি অঞ্চল বলে, বাগড়ি অঞ্চল। তাহলে বাগড়ি অঞ্চলটা কি? বাগড়ি অঞ্চল হচ্ছে যে ভাগীরথী নদী প্রায় কী হয়েছে? গতিপথ পরিবর্তন করেছে, যার ফলে কী হয়েছে? যে নদীগুলোর বেশিরভাগ অংশ কিছু মজে গেছে, সেই অঞ্চলগুলোকে কী বলে? বাগড়ি অঞ্চল বলে। তাই এই গেল হচ্ছে প্রথম হচ্ছে মৃতপ্রায় বদ্বীপ। এরপরে হচ্ছে কি? পরিণত বদ্বীপ। পরিণত বদ্বীপ। তাহলে পরিণত বদ্বীপ বলতে কী বোঝায়? যেখানে বদ্বীপ গঠনের কাজ প্রায় শেষ হয়েছে, সবে সবে শেষ হয়েছে, মানে নতুন, এখনও সবে শেষ হয়েছে। তাহলে যেখানে বদ্বীপ গঠনের কাজ রিসেন্ট, মানে সবে শেষ হয়েছে, বদ্বীপ গঠনের কাজ সবে শেষ হয়েছে, আর এটা বদ্বীপ গঠনের কাজ শেষ হয়ে গেছে, অনেক আগে হয়ে গেছে। আর পরিণত বদ্বীপ সবে শেষ হয়েছে। কোন কোন অঞ্চল? যেমন হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা, মধ্য ও দক্ষিণ চব্বিশ পরগনার মধ্য, আর হচ্ছে উত্তর অংশ, এবং উত্তর চব্বিশ পরগনা জেলার উত্তর অংশ, এবং সমগ্র কলকাতা। তাহলে পরিণত বদ্বীপ কোন কোন অঞ্চল নিয়ে গঠিত? যে দক্ষিণ চব্বিশ পরগনা, মধ্য ও উত্তর অংশ, উত্তর চব্বিশ পরগনা উত্তর অংশ, আর সমগ্র কলকাতা।
সমগ্র কলকাতা হচ্ছে এই পরিণত বদ্বীপ বা সক্রিয় বদ্বীপ অঞ্চলের অন্তর্গত। একটা 3 নম্বর আছে, সেটা কি? সেটা হচ্ছে এখানে লিখি সক্রিয় বদ্বীপ। এই সক্রিয় বদ্বীপ কোনটা? না দক্ষিণ 24 পরগনার দক্ষিণ পূর্বাংশ। তাহলে কোন কোন যে সক্রিয় বদ্বীপ বলতে কী বোঝো? যে যেখানে বদ্বীপ গঠনের কাজ চলছে, সক্রিয় বদ্বীপ মানে এখনও চলছে। 2 নম্বর পয়েন্ট কি আছে? যে কোন কোন জায়গা নিয়ে এই সক্রিয় বদ্বীপ? না দক্ষিণ 24 পরগনার দক্ষিণ পূর্বাংশ এবং উত্তর 24 পরগনা দক্ষিণাংশ হচ্ছে এই সক্রিয় বদ্বীপের অন্তর্গত। এখানে কি হচ্ছে? বদ্বীপ অঞ্চলের কাজ চলছে এবং সমুদ্রের জোয়ার ভাটা যেহেতু হয়, এই অঞ্চলের মাটি কি হয়? লবণাক্ত মাটি। সমুদ্রের জোয়ার ভাটা যেহেতু আসে, ওই জন্য এই অঞ্চলের মাটি লবণাক্ত মাটি। এবং বর্তমানে দেখা গেছে যে এই দক্ষিণ 24 পরগনার কিছু দূরে যেখানে নিউ মুর বা নিউ পূর্বাশা নামে একটা বদ্বীপ গড়ে উঠেছিল, যেটা কী হয়েছে আবার জোয়ারে বা জলের টানে সেটা আবার ঢুকে গেছে সমুদ্রের ভেতরে। তাহলে দক্ষিণবঙ্গের সমভূমির মধ্যে আমরা দুটো ভাগ করে নিলাম, একটা রাঢ় অঞ্চল আর একটা হচ্ছে গঙ্গার বদ্বীপ সমভূমি অঞ্চল। এইবার পড়ব উপকূলের সমভূমি। 3 নম্বর হচ্ছে উপকূলের সমভূমি। এই উপকূলের সমভূমি বলতে কী বোঝায়? না বঙ্গোপসাগরের উপকূলে যে জায়গাটা রয়েছে আমাদের, সেইখানে যে বালিয়াড়ি অঞ্চল, সেই বালিয়াড়ি অঞ্চলটা হচ্ছে উপকূলের সমভূমি অঞ্চলের মধ্যে পড়ছে। তাহলে কোনটা রয়েছে? এটা পূর্ব মেদিনীপুর। তাহলে পূর্ব মেদিনীপুরের বালিয়াড়ি অঞ্চল, পূর্ব মেদিনীপুরের পূর্বে বালিয়াড়ি অঞ্চল, যেটা হচ্ছে কি বঙ্গোপসাগরের একদম উপকূলে অবস্থিত, এবং ওখানে বালিয়াড়ি অঞ্চল দেখা যায়। এবং পূর্ব মেদিনীপুরের 2 ধরনের, একটা হচ্ছে কাঁথি আর হচ্ছে দীঘা। এই দুটো বালিয়াড়ি অঞ্চল দেখা যায়, যেটা হচ্ছে দীঘা বালিয়াড়ি অঞ্চল হচ্ছে বঙ্গোপসাগরের সবথেকে কাছে এবং কাঁথি বালিয়াড়ি অঞ্চল হচ্ছে সবথেকে দূরে। তাহলে দীঘা বালিয়াড়ি অঞ্চল বঙ্গোপসাগরের সবথেকে কাছে আর কাঁথি বালিয়াড়ি অঞ্চল হচ্ছে বঙ্গোপসাগর থেকে দূরে। তাহলে এটা বললাম আমরা কি উপকূলের সমভূমি অঞ্চল। ছোট্ট একটা পয়েন্ট, আর একটা ছোট্ট পয়েন্ট আছে, এটা সুন্দরবন। লাস্ট 4 নম্বর পয়েন্ট হচ্ছে সুন্দরবন। তাহলে সুন্দরবন কি? না দক্ষিণ 24 পরগনার প্রায় 13টা ব্লক আছে সুন্দরবন অঞ্চলের ভেতর। যে দক্ষিণ 24 পরগনার 13টি ব্লক এবং উত্তর 24 পরগনার 6টি ব্লক। তাহলে দক্ষিণ 24 পরগনার 13টি ব্লক এবং উত্তর 24 পরগনার 6টি ব্লক, এইটা নিয়ে হচ্ছে সুন্দরবন অঞ্চল গঠিত। এবং সুন্দরবন অঞ্চল হচ্ছে কি লবণাক্ত মাটি থাকে। এখানে মাটি কেমন? লবণাক্ত মাটি। নারকেল চাষ হবে ভালো, খেজুর চাষ হবে ভালো। আর কি আছে? লবণাক্ত মাটি। এখানে শ্বাসমূল ঠেসমূল দেখা যায়, গাছের শ্বাসমূল ও ঠেসমূল দেখা যায়। এবং সুন্দরবনের একটা বড় বৈশিষ্ট্য যেটা হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য। যে ম্যানগ্রোভ অরণ্যের জন্য সুন্দরবন আমাদের আজকে ইউনেস্কো থেকে তকমা পেয়েছে। লবণাক্ত মাটি, শ্বাসমূল ঠেসমূল দেখা যায়, ম্যানগ্রোভ অরণ্য। এছাড়াও সুন্দরবন কি অসংখ্য ছোটো ছোটো দ্বীপ নিয়ে গঠিত, এবং এটা এছাড়াও অসংখ্য দ্বীপ নিয়ে গঠিত এবং গঙ্গা ব্রহ্মপুত্র এবং মেঘনা, এই তিনটির বদ্বীপ নিয়ে গঠিত হচ্ছে এই সুন্দরবন অঞ্চল। তাহলে
আজকে আমরা পশ্চিমবঙ্গের যে সমভূমি অঞ্চলটা পুরোটা কভার করলাম, যেখানে উত্তরবঙ্গের সমভূমি সম্বন্ধে পড়লাম এবং দক্ষিণবঙ্গের সমভূমি সম্বন্ধেও পড়লাম। আশা করি তোমরা ভালোভাবে ক্লাসটা নোট ডাউন করেছো, যাতে পরবর্তীকালে কাজে লাগে। এবং পরের ক্লাসে আমরা পড়ব পশ্চিমবঙ্গের জলবায়ু সম্বন্ধে আলোচনা করব। জলবায়ু, তোমাদের পশ্চিমবঙ্গ সম্বন্ধে পুরো ফুল কভার করা হবে, পশ্চিমবঙ্গের সিলেবাসটা পুরো ফুল কভার করা হবে, যেহেতু সামনে ফুড, এসআই আছে, এছাড়া মিসলেনিয়াস, ডব্লিউবিসিএস 2023-এর প্রিলিমস রয়েছে, এছাড়াও ক্লার্কশিপের নোটিফিকেশান বেরিয়েছে, ক্লার্ক, সেইখানে ওয়েস্ট বেঙ্গল সম্বন্ধে কোশ্চেন আসবেই। এবং সিলেবাস অনুযায়ী আমরা চেষ্টা করব তোমাদেরকে পুরো সিলেবাসটা কমপ্লিট করানোর, যাতে সেইখান থেকে একটা কোশ্চেনও না বাদ যায়, না ছাড়া যায়। তাহলে আজকে আমরা পড়ব কি, জলবায়ু। জলবায়ু সম্বন্ধে যে পড়তে গেলে জানতে হবে যে জলবায়ু, পশ্চিমবঙ্গের জলবায়ু কেমন। না, উত্তরের পার্বত্য অঞ্চলটা যদি আমরা বাদ দিই, যে উত্তরের পার্বত্য অঞ্চলে কোন কোন জায়গা, না দার্জিলিং, জলপাইগুড়ি, এছাড়া ওই পার্বত্য অঞ্চলটাকে যদি আমরা বাদ দিই, তাহলে পশ্চিমবঙ্গের জলবায়ু কি উষ্ণ আর্দ্র ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর অন্তর্গত। মানে ভারতে পশ্চিমবঙ্গের জলবায়ু কি কেমন, উষ্ণ আর্দ্র ক্রান্তীয় মৌসুমী, উষ্ণ আর্দ্র ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। তাহলে এই হলো পশ্চিমবঙ্গের জলবায়ু, উষ্ণ আর্দ্র ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। কেন এমন? কারণ পশ্চিমবঙ্গের মাঝখান দিয়ে কী গেছে, কর্কট ক্রান্তি রেখা গেছে, কর্কট ক্রান্তি রেখার ও মৌসুমী বায়ুর প্রভাব, ও পশ্চিমবঙ্গে মৌসুমী বায়ুর প্রভাব। এক তো কী আছে, উষ্ণ আর্দ্র ক্রান্তীয় মৌসুমী জলবায়ু, এবং আরেকটা বৈশিষ্ট্য কি, এই উষ্ণ আর্দ্র ক্রান্ত মৌসুমী জলবায়ু হওয়ার কারণটা কি? কারণ এখানে কর্কট ক্রান্তি রেখা যেহেতু পশ্চিমবঙ্গের মাঝ বরাবর গেছে, এবং মৌসুমী বায়ুর প্রভাব যেহেতু পশ্চিমবঙ্গে পড়ে, তাই এই জলবায়ু হচ্ছে উষ্ণ আর্দ্র ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর অন্তর্গত। এই কর্কট ক্রান্তি রেখা তাহলে কোন কোন জেলার উপর দিয়ে গেছে? নদিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান আর পুরুলিয়া, এই 5টা জেলার উপর দিয়ে গেছে। এবং এই কর্কটক্রান্তি রেখা যেহেতু যে রেখা গেছে কত, 23.5 ডিগ্রি, 23.5 ডিগ্রি অবশ্যই কি উত্তর। তাহলে 23.5 ডিগ্রি উত্তর, যেহেতু কর্কটক্রান্তি উত্তর, তাহলে 23.5 ডিগ্রি উত্তর কক্ষরেখা, যেটা কর্কটক্রান্তি রেখা যাওয়ার ফলে পশ্চিমবঙ্গের জলবায়ু উষ্ণ আর্দ্র। এবং এই উষ্ণ আর্দ্র হওয়ার ক্রান্তীয় মৌসুমী, যেহেতু মৌসুমী বায়ুর প্রভাব, এবং উষ্ণ আর্দ্র হচ্ছে কর্কটক্রান্তি রেখার প্রভাব। যেহেতু কর্কটক্রান্তি রেখা গেছে, তার ফলে কী হয়, সূর্য আমাদের কী হয়, লম্বভাবে এইসব জায়গাগুলো কী হবে, আলো পড়ে, লম্বভাবে তার কিরণ পড়ে, ফলে যে জায়গায় লম্বভাবে সূর্যের আলো পড়ছে সেই জায়গায় কী হয়, বেশি উত্তপ্ত হয়, ফলে সেই জায়গাগুলো বেশি গরম হয়, ফলে সেখানে উষ্ণ জলবায়ু বিরাজ করে। আবার ঠিক যদি আমরা পাহাড়ি অঞ্চলে দেখেন, সেখানে জলবায়ু আস্তে আস্তে কী হয়, আর্দ্র হতে থাকে। এবং ক্রান্তীয় মৌসুমী এবং মৌসুমী বায়ুর প্রভাব যেহেতু পশ্চিমবঙ্গে লক্ষ্য করা যায়, তাহলে সেটা মৌসুমী মানে ক্রান্তীয় মৌসুমীর অন্তর্গত। তাহলে দুটো পয়েন্ট হলো, এটা গেল দুটো পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে পশ্চিমবঙ্গের আমরা যতই উত্তর থেকে দক্ষিণে এগোতে থাকি, তত এর তাপমাত্রা কমতে থাকবে। যেহেতু পাহাড়ি অঞ্চলে, সেখানে তাপমাত্রা কমতে থাকে এবং বৃষ্টিপাতের পরিমাণ কী হয়, বাড়তে থাকে। এবং আমরা জানি কি, আলিপুর দুয়ার এর বক্সা পশ্চিমবঙ্গের সবথেকে বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, যেখানে বছরে 500 সেমি বৃষ্টিপাত হয়। তাহলে এটা কি সবচেয়ে বেশি বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। তাহলে বৃষ্টিপাতযুক্ত অঞ্চল কি, তাহলে আলিপুরদুয়ার জেলার বক্সা পশ্চিমবঙ্গের সবথেকে বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, বছরে এখানে 500 সেমি বৃষ্টিপাত হয়। বৈশিষ্ট্য দেখা যায় এমন হচ্ছে, পশ্চিমবঙ্গে যে পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় কোন সময়, না শীতকালে। তাহলে পশ্চিমবঙ্গে শীতকালে কি দেখা যায়, পশ্চিমী ঝঞ্ঝা। এবং মৌসুমী বায়ু যখন প্রত্যাগমন করে, যখন বেরিয়ে যায়, মৌসুমী
বায়ুর প্রত্যাগমনের সময় এখানে কি হয়, যে এক ধরনের ডিস্টারবেন্স দেখা যায়, তাকে কি বলে, আশ্বিনের ঝড়। আশ্বিনের ঝড়। তাহলে এই গেল বৈশিষ্ট্য। এবার আমরা দেখছি যে পশ্চিমবঙ্গের সবথেকে উষ্ণতম অঞ্চল কোনটা, যেটা হচ্ছে আসানসোল। আসানসোল পশ্চিমবঙ্গের সবথেকে উষ্ণতম অঞ্চল। উষ্ণতম অঞ্চল কত ডিগ্রি? প্রায় 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখানে উঠে যায়। এবং সবথেকে শীতলতম স্থান আমরা কোথায় পরিলক্ষিত হয়, কোথায় দেখতে পাই না, দার্জিলিংয়ের সান্দাকফুতে শীতলতম। এই সান্দাকফুর হাইট কত? কমেন্ট করে জানাও এর হাইট। এবং সান্দাকফু বা সান্দাকফু এটা কোন পর্বতশ্রেণীর অন্তর্গত, সেটা কমেন্টে তোমরা জানাও। এবার পশ্চিমবঙ্গে যে ঋতুগুলো আমরা দেখতে পাই, সেই ঋতুগুলো সম্বন্ধে আমরা একটু পড়ব। প্রথমে আমরা দেখতে পাই কি, গ্রীষ্মকাল। গ্রীষ্মকাল, তাহলে গ্রীষ্মকাল কোন কোন মাস নিয়ে না, মার্চ থেকে মে। মার্চ থেকে মে এই সময়টাকে বলা হয় গ্রীষ্মকাল। এবং এই গ্রীষ্মকালে প্রচণ্ড গরম পড়ে এখানে, যেখানে তাপমাত্রা প্রায় 40 ডিগ্রি থেকে 45 ডিগ্রি পর্যন্ত উঠে যায়। এবং গ্রীষ্মকালে দুপুরবেলায়, এখানে দুপুরবেলায় কী হয়, ঝড় বৃষ্টি হয়। ঝড় হয়, তাকে বলে কি, কাল বৈশাখী। কাল বৈশাখী। এবং এখানে কী হয়, লু দেখা যায়। লু, লু কি, লু হচ্ছে তাপ প্রবাহ। তাপ প্রবাহ। এই হচ্ছে গ্রীষ্মকাল। এবার হচ্ছে শীতকাল। আচ্ছা, গ্রীষ্ম পর বর্ষা। বর্ষাকাল। বর্ষাকাল কোথা থেকে কোন মাস থেকে কোন মাস, সেটা হচ্ছে জুন মাস থেকে সেপ্টেম্বর। জুন মাস থেকে সেপ্টেম্বর হচ্ছে বর্ষাকাল। এবং বর্ষাকালে প্রচণ্ড বৃষ্টি হয়। আমাদের প্রায় 15ই জুনের মধ্যে মৌসুমি বায়ু পশ্চিমবঙ্গে ঢুকে পড়ে। মৌসুমি বায়ু পশ্চিমবঙ্গে ঢুকে পড়ে, যার ফলে এই মৌসুমি বায়ুর ফলে আমাদের পশ্চিমবঙ্গে প্রচুর বৃষ্টিপাত হয়। প্রায় 200-250 হাইয়েস্ট বৃষ্টিপাত, প্রায় 250 সেমি থেকে 125 হচ্ছে লোয়েস্ট, এখানে বৃষ্টিপাত দেখা যায়। বর্ষা, গ্রীষ্ম আর শীতকাল। এবং শরৎকাল আস্তে আস্তে প্রায় উঠেই গেছে, খুবই অল্প সময়ের জন্য আমরা শরৎকালটাকে চোখে দেখতে পাই। মেন তো হচ্ছে 3টে ঋতু, যেটা হচ্ছে গ্রীষ্ম, বর্ষা আর শীত। শীতকাল ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি। তাহলে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি হচ্ছে আমাদের শীতকাল। এবং এই শীতকালে যে উত্তর পূর্ব মৌসুমি বায়ু যে দেখা যায়, তার ফলে শীতকালের তাপমাত্রা প্রায় কমে গিয়ে আমাদের 13 থেকে 19 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে আসে। কিসের জন্য না, উত্তর পূর্ব মৌসুমি বায়ুর ফলে। উত্তর পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে তাপমাত্রা প্রায় 13 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে আসে। এবং এই বায়ুর প্রভাবে কী হয়, শীতকালে যে ডিস্টারবেন্স তৈরি হয় তাকে কী বলে, পশ্চিমী ঝঞ্ঝা। তাহলে আমরা জলবায়ু সম্বন্ধে জেনে নিলাম। জলবায়ু থেকে, এর বাইরে জলবায়ুতে ম্যাক্সিমাম খুব বড় জোর 1 কি 2টো কোশ্চেন আসতে পারে যে পশ্চিমবঙ্গের জলবায়ু কেমন হয়। তা আমি তোমাদের ডিটেলসে একটু আলোচনা করে দিলাম, যাতে মেনসিকিউ সুবিধা হয় এবং অন্যান্য পরীক্ষাতেও কাজে লাগে।